অনেক আগে একজন মানসিক ভারসাম্যহীন রোগী হাসপাতাল থেকে পালিয়ে যায়। সে ছোট বাচ্চাদের টার্গেট করত। বাচ্চাদের ধরে এনে সে প্রথমে রান্না করে খেত, তারপর তাদের দাঁতগুলো উপড়ে ফেলত। এই কারণে মানুষ তাকে দাঁত উপড়ানো সিরিয়াল কিলার বলে ডাকত। এদিকে ছোট রেড রাইডিং হুড পাহাড় বেয়ে একটা পুরনো দুর্গের কাছে পৌঁছালো। সেখানে এক বুড়ো দাদু থাকতেন, যিনি মৃতদেহ বরফ দিয়ে জমিয়ে রাখার কাজ করতেন। দাদুর ওই বাড়িতে যেতে রেড রাইডিং হুড খুব ভয় পেত, তাই সে সবসময় খবরের কাগজগুলো দুর্গের গেট থেকে অনেকটা দূরে রেখে আসত। কিন্তু ওই দিন সে ক্যামেরা হাতে নিয়ে দুর্গের দরজায় গিয়ে কলিং বেল বাজালো। অনেকক্ষণ অপেক্ষা করেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। শুধু চিঠিপত্র রাখার একটা ছোট ছিদ্র দিয়ে ভেতরটা একটু দেখার চেষ্টা করল সে। কৌতূহলী রেড রাইডিং হুড তার ক্যামেরার ফ্ল্যাশ অন করে ভেতরে উঁকি দিল। ঠিক ওই মুহূর্তে অন্ধকারে একটা বিশাল চোখ চকচক করে উঠল, যেন কোনো প্রেতাত্মার মতো সেই বুড়ো লোকটা হুট করে রেড রাইডিং হুডের সামনে এসে হাজির হলো। ভয়ে রেড রাইডিং হুড কাঁপতে লাগলো, আর তার ক্যামেরার স্ট্র্যাপটা এমনভাবে আটকে গেল যে সে চাইলেও সেখান থেকে সরতে পারছিল না। সে দেখল বুড়োর পুরো মুখটা সাদা ফ্যাকাশে, আর তাতে কালশিটে পড়া দাগের মতো পচন ধরেছে। বুড়ো তার ক্যামেরাটা হাতে নিয়ে তাকে ইশারা করলো যেন জিনিসটা ভুলে না যায়। কিন্তু ভয় পাওয়া রেড রাইডিং হুড তখন আর এক মুহূর্ত দেরি না করে চিৎকার দিয়ে দৌড়ে পালালো। দাদু তখন অসহায়ভাবে দরজাটা বন্ধ করলেন এবং হাতের ঘড়িটার দিকে তাকিয়ে সময় নিয়ে বেশ চিন্তিত মনে হলেন। আসলে দুর্গের মূল হলে তখন একটা শেষকৃত্য চলছিল। সবাই চুপচাপ ছোট এক মৃত ছেলের শোকে সেখানে দাঁড়িয়েছিল। ছেলেটা খুব করুণভাবে মারা গিয়েছিল। তাকে কেউ একজন ওভেনের ভেতরে ঢুকিয়ে জীবন্ত পুড়িয়ে মেরেছিল। এই দৃশ্য দেখে তার বাবা মা শোকে পাথর হয়ে গিয়েছিলেন। শেষকৃত্য শেষ করে দাদু যখন বাড়ির লোকজনকে বিদায় দিয়ে ছেলেটার মরদেহ পোড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখন হঠাৎ একটা মেয়ে এসে কফিনের পাশে দাঁড়ালো। সে কফিনের ঢাকনা খোলার চেষ্টা করতেই দাদু যাকে বাধা দিলেন। শুরুতে দাদু ভেবেছিলেন সে হয়তো ওই মৃত ছেলের কোনো আত্মীয়, কিন্তু কথা বলে জানতে পারলেন মেয়েটার নাম স্যাম। সে দরজায় লাগানো চাকরির বিজ্ঞাপন দেখে এখানে এসেছে। এ কথা শুনে দাদু একটু বাঁকা হাসি হাসলেন এবং মেয়েটিকে ভেতরে তার অফিসে নিয়ে গেলেন। তিনি ঠিক বুঝতে পারছিলেন না এত কম বয়সী একটা মেয়ে কেন এই শ্মশান বা মৃতদেহ নিয়ে কাজ করতে চাইছে। তাই তাকে ভয় দেখানোর জন্য তিনি একটা লোমহর্ষক গল্পের অবতারণা করলেন। গল্পটা একটা পার্টির ভেতরের, যেখানে হলুদ জামা পরা এক নারী ওয়াশরুমে গিয়েছিল। সুইচ বোর্ডে সে নাকের সর্দি বা আঠালো কোনো এক তরল পদার্থ লেগে থাকতে দেখল, যা তার হাতে লেগে গেল। সে ভাবছিল এটা আসলে কি। ঠিক তখনই বাইরে থেকে একজন পুরুষ দরজায় নক করে তাকে কিছু মিষ্টি মিষ্টি কথা বলল। মেয়েটি একটু নার্ভাস হয়ে গেল, কারণ তাদের বোধহয় কিছুক্ষণ আগেই কোনো পার্টিতে দেখা হয়েছিল। তারা 10 মিনিট পর বারান্দায় দেখা করার কথা বলল। এরপর মেয়েটি আয়নার দিকে এগিয়ে গিয়ে তার পকেট থেকে 3টে মানি ব্যাগ বের করল। দেখেই বোঝা যাচ্ছিল মেয়েটি সহজ সরল কেউ নয়, বরং সে পকেট মার বা চোর। একটা মানি ব্যাগ ছিল এক দাড়িওয়ালা ডাক্তারের, কিন্তু সেগুলোর কোনো গুরুত্ব না থাকায় সে সেগুলো ডাস্টবিনে ফেলে দিল। এরপর সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাজগোজ ঠিক করে নিল। হঠাৎ সে আয়নার পেছনে একটা চাবির ছিদ্র দেখতে পেল। তার চোর স্বভাবের কারণে সে ভাবল নিশ্চয়ই এর ভেতরে দামি কিছু লুকানো আছে। সে তার বুকের ভেতর থেকে একটা ছোট লোহার চ্যাপ্টা টুল বের করলো আর তালাটা খোলার চেষ্টা করতে লাগলো। সে খুব মনোযোগ দিয়ে কাজটা করছিল, কিন্তু কাজটা করতে গিয়ে তার আঙুল কেটে রক্ত বের হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে আয়নার ভেতর থেকে একটা সুঁড় বা লম্বা কিছু বেরিয়ে এলো। আর মেয়েটা যখন ক্ষতস্থানে মনোযোগ দিচ্ছিল, ঠিক তখন একটা বিকট শব্দে দরজাটা বন্ধ হয়ে গেল। তার কৌতূহল আরও বেড়ে গেল। সে আয়নাটা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলল। সে ভেতরে তাকিয়ে দেখল কোনো সম্পদ নেই, বরং তার চোখ কপালে ওঠার মতো ভয়ঙ্কর সব জিনিস সেখানে। সে ভয়ে চিৎকার দিয়ে উঠল আর আয়নার ফ্রেমটা বন্ধ করার চেষ্টা করল, কিন্তু ভেতরে থাকা সেই জিনিসটা বের হওয়ার জন্য ভেতরে খুব নড়াচড়া করছিল। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। সে চিৎকার করে ডাকতে লাগলো, কিন্তু ভয়ে এক কদমও নড়তে পারল না। উপায় না দেখে সে শ্বাস চেপে আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে এলো। কোনো শব্দ না করে সে অনেক দূর এগিয়ে এলো। ভয়টা ধীরে ধীরে কমতে শুরু করলো, কিন্তু হঠাৎ তার নিজের পকেটে থাকা ওই চুরি করা ঘড়িটার দিকে তাকাতেই তার খারাপ কিছু হওয়ার আশঙ্কা হলো, কারণ পেছন থেকে আয়নাটা সজোরে খুলে গেল। রক্ত চারদিকে ছিটিয়ে পড়ল। দেখা গেল ভেতরে একটা বিশাল অক্টোপাস আছে। এর লম্বা লম্বা সুরগুলো চাবুকের মতো ধেয়ে এসে মেয়েটির কোমর পেঁচিয়ে ধরল। মেয়েটি চিৎকার করতে লাগলো। অক্টোপাস তাকে টেনে ভেতরে নিয়ে নিল। সে দেয়ালে আটকে গিয়ে বাঁচার জন্য খুব ছটফট করছিল। এরপর হাড় ভাঙার একটা শব্দ শোনা গেল। মেয়েটির মেরুদণ্ড ভেঙে গেল এবং সে আর নড়াচড়া করতে পারল না। গল্পটা শোনার পর স্যাম যদিও অবাক হলো, কিন্তু সে মনে করলো অক্টোপাস বা এই ধরনের গল্পগুলো একটু বেশিই কাল্পনিক। সে দাদুকে জিজ্ঞেস করলো এর চেয়ে বাস্তবসম্মত কোনো গল্প আছে কিনা। দাদু একটি জ্যান্ত কাপ্পা বা অদ্ভুত প্রাণীর মতো কিছু তার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, গল্পের সত্যতা বড় কথা নয়, বড় কথা হলো গল্পের শিক্ষা। যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। দাদু দ্বিতীয় গল্প শুরু করলেন, যেটা গত শতাব্দীর এক ইউনিভার্সিটিতে ঘটেছিল। শিল্প বিপ্লব থেকে তথ্য প্রযুক্তির যুগে প্রবেশের ফলে তখন মানুষের চিন্তাভাবনা অনেক বেশি আধুনিক হয়ে উঠেছিল। ক্যাম্পাসের রাস্তায় এক যুবক তার জুনিয়রদের প্রজনন বা মেয়েদের সুরক্ষা বিষয়ক বিভিন্ন জিনিস নিয়ে সচেতন করছিল। সে সবাইকে উৎসাহিত করছিল যেন তারা নিরাপদ সম্পর্ক বজায় রাখে। তার এই কথাগুলো শুনতে ভালো মনে হলেও আসলে সে ছিল প্রতারক। সে একটা ক্লাবের পার্টির কথা বলে সবাইকে সেখানে আমন্ত্রণ জানাতো, আর যেসব মেয়ে
মেয়েরা তার কাছ থেকে ফ্রি কন্ডম বা সুরক্ষা সামগ্রী নিত তাদেরকেই সে আর তার বন্ধুরা টার্গেট করত। কিন্তু কিছু শিকার আবার খুব বিপজ্জনক হয়, যারা খুব ভালোভাবে অভিনয় করতে পারে। এমন সময় ক্যাম্পাসে এক শান্ত স্বভাবের মেয়েকে দেখে অদেই নামের এক ছেলে তার পিছু নিল এবং ওই যুবকের শেখানো কথাগুলো তাকে বলতে লাগলো। কিন্তু তোতলা এবং অদ্ভুত আচরণের অডেইকে দেখে মেয়েটির খুব বিরক্তি লাগলো। এমন সময় আসল ফাঁদপাতা যুবকটি পেছন থেকে এসে অডেইকে সরিয়ে দিল এবং খুব চতুরভাবে সুশান নামের ওই মেয়েটির সাথে একটা বোঝাপড়া করে ফেলল। রাতে পার্টিতে দেখা করার কথা হলো, কিন্তু সুশান চলে যাওয়ার পর দেখা গেল নোটিশ বোর্ডে অনেকগুলো ছেলের হারিয়ে যাওয়ার পোস্টার লাগানো। রাতে পার্টিতে ওই যুবক এবং তার বন্ধুরা তৈরি হয়ে এলো এবং সুশানও ঠিক সময় সেখানে পৌঁছালো। বেশি কথা না বলে যুবকটি সুশানকে নিয়ে ওপরের রুমে গেল নাচ করার জন্য। সম্পর্কের ঘনিষ্ঠ মুহূর্তের সময় সুশান দিনের বেলা পাওয়া সেই সুরক্ষা সামগ্রী বের করল। যুবকটি তা নিতে রাজি না হলেও তার নিজেরই করা প্রচারের চাপে তাকে সেটা নিতে হলো, কিন্তু পরে সে সেটা লুকিয়ে ছুঁড়ে ফেলে দিল। সময় দ্রুত পেরিয়ে গেল। সকালের দিকে যখন যুবকটি ঘুম থেকে উঠল, দেখল সুশান আগেই চলে গেছে। সে আয়নার ওপর তার ফোন নাম্বার লিখে গেছে, কিন্তু যুবকটি সেটা মুছে ফেলল, কারণ সে কোনো মেয়ের পেছনে সময় নষ্ট করতে চায় না। কিন্তু যে অভ্যেস তার ছিল তাতে শেষ পর্যন্ত সে ফেসে গেল। যুবকটি হঠাৎ খুব অস্বাভাবিক বমি করতে লাগলো। বাথরুমে বমি করার সময় অডেই এসে তাকে অভিনন্দন জানালো। এটা যেন কোনো একটা বিশেষ অর্জন। এমন সময় সে লক্ষ্য করল যুবকটির পেটে অনেক র্যাশ বা দাগ পড়ে গেছে। যুবকটি নিজেকে সামলে নিয়ে বলল, হয়তো কোনো ঘষার কারণে এমন হয়েছে। কিন্তু অডেই চলে যাওয়ার পর সে নিজের পেট দেখে খুব দুশ্চিন্তায় পড়ে গেল। দ্রুত সে ডাক্তারের কাছে গেল। ডাক্তার তাকে চেক আপ করে রিপোর্ট দেখেই হতবম্ব হয়ে গেল। ডাক্তার কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেল। যুবকটি নিজের রিপোর্ট দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সেখানে লেখা ছিল সে প্রেগনেন্ট বা গর্ভবতী। সে ভয় পেয়ে গর্ভপাত করার ওষুধ খেল, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। বমি থামল না। আয়নার সামনে গিয়ে দেখল তার পেটটা একটা ফুটবলের মতো ফুলে উঠেছে। সে অনেকবার ফোন করার পর অবশেষে সুশানের সাথে যোগাযোগ করতে পারল। খুব চালাকি করে সে সরাসরি কিছু না বলে সুশানের বাসার ঠিকানা জেনে নিল। এরপর গাড়ি নিয়ে সে সুশানের বাসার দিকে দৌড় দিল, কিন্তু সেখানে পৌঁছাতেই সে স্তম্ভিত হয়ে গেল। সে দেখল তার সামনে কালো পোশাক পরা তিনজন দাঁড়িয়ে আছে, যারা নড়ছে না। যুবকটি অসহায়ের মতো বলল, এখনো সময় হয়নি। আসলে তাদের ওই ক্লাবের নিয়ম ছিল যে যখন কোনো রেকর্ড ভাঙবে তখন সবাই মিলে একটা আনন্দ উৎসব করবে এবং তার নাম সবার উপরে ঝুলিয়ে রাখবে। সবাই মিলে যুবকটিকে উপরে তুলে নাচানাচি করতে লাগলো, কিন্তু তখন সে তীব্র যন্ত্রণায় ছটফট করছিল। সে আর সহ্য করতে পারল না। সজোরে চিৎকার করে উঠল আর তার শরীর থেকে সাদা এক আঠানো পদার্থ বের হয়ে আসলো। কোনোভাবে সে গাড়ি চালিয়ে সুশানের বাসায় পৌঁছালো। দরজায় সুশানের বাবা দাঁড়িয়েছিলেন। যুবকটির অবস্থা দেখে তিনি এক মুহূর্তেই বুঝে গেলেন কি হয়েছে। এরপর তারা দুজনে যুবকটিকে ভেতরে নিয়ে একটি বিশেষ বিছানায় শোয়ালেন। নিচে চিৎকার শুনে সুশান নেমে এলো। যুবকটির আগে তাকে দেখিয়ে জিজ্ঞেস করল, তুমি আমার সাথে কি করেছো? সুশান একদম নির্বিকার হয়ে রইল। সুশানের অবহেলা দেখে যুবকটি বুঝতে পারল সে নিজেই নিজের ফাঁদে পড়েছে। আর সুশান তখন পরবর্তী শিকারের জন্য ফোন করা শুরু করল। শেষমেশ সুশানের নিষ্ঠুর হাসির মাঝে যুবকটির শরীর ফেটে বাচ্চা প্রসব হলো এবং সেখানেই তার মৃত্যু হলো। Come out the same way it got in. সুশানের মা বাচ্চাটিকে নিয়ে একটি রুমে পরম যত্নে শুইয়ে দিলেন, কিন্তু রুম থেকে বের হওয়ার সময় তিনি ভুলবশত একটা খেলনার ওপর পা দিয়ে বসলেন। শব্দ হওয়ার সাথে সাথে ঘরের ভেতরে থাকা 10-12টি শিশু একসঙ্গে কান্না জুড়ে দিল। এই গল্পটা শুনে স্যামের মনে হলো সামনে বসে থাকা এই বুড়ো দাদুর ঝুলি বেশ ভারী, অর্থাৎ তার কাছে অনেক রহস্যময় গল্প আছে। এরপর দাদু তাকে মৃতদেহ রাখার কক্ষের প্রতিটি কোণায় ঘুরিয়ে দেখালেন। তারা অবশেষে এমবামিং রুম বা মৃতদেহ সুরক্ষার কক্ষে এসে পৌঁছালো, যেখানে মূলত মৃতদেহের সাজসজ্জা ঠিক করা হয়। সেখানে টেবিলের ওপর এক যুবতী শুয়েছিল, কিন্তু এই তরুণীর শরীরটার উপর অদ্ভুতভাবে বৃদ্ধদের মতো বিছানায় পড়ে থাকার কারণে হওয়া ঘা বা ক্ষত ছিল। তার মুখের ভেতরেও সৌন্দর্যের কোনো চিহ্ন অবশিষ্ট ছিল না। কিন্তু দাদু হঠাৎ জিজ্ঞেস করলেন, যদি মৃত্যুর পরেও কেউ নিজেকে বদলাতে না চায়? দাদু এরপর ওই মহিলা এবং তার স্বামীর গল্প বলতে শুরু করলেন। বিয়ের দিন সেই লোকটা, যাকে আমরা স্বামী বলতে পারি, খুবই উত্তেজিত ছিল। সে তার ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে ধন্য মনে করছিল। তারা দুজনেই শপথ নিল, ভালো মন্দ বা অসুস্থতায় তারা সারা জীবন একে অপরের পাশে থাকবে। মৃত্যু ছাড়া তাদের কেউ আলাদা করতে পারবে না। কিন্তু কথা অনুযায়ী কিছুই হলো না। গির্জার ভেতর আলো কমে আসার সাথে সাথে স্ত্রীর শরীর ঝাঁকুনি দিয়ে কাঁপতে লাগল। সে গুরুতর অসুস্থ হয়ে পড়ল। স্বামী তার স্ত্রীর এই চিৎকার শুনে আঁতকে উঠল। এখন তাদের বিবাহিত জীবন পরিণত হলো এক নরকে। বিছানায় শুয়ে থাকা স্ত্রী যখন নিজের কাজ নিজে করতে পারছিল না, স্বামী তখন অত্যন্ত বিরক্ত হতো। সে খাবার তৈরি করে মেশিনে পিষে পেস্ট বানিয়ে চামচে করে স্ত্রীকে খাওয়াতো। হঠাৎ সে লক্ষ্য করল স্ত্রী খাবার আটকে গিয়ে কাশছে। স্বামী খুব উত্তেজিত হয়ে পড়ল। সে ভাবল হয়তো কোনো অলৌকিক কিছু ঘটতে যাচ্ছে, কিন্তু না, স্ত্রী কেবল খাবার গলায় আটকে গিয়ে ঢেকুর তুলছিল। এই দৃশ্য দেখে স্বামীর ভীষণ ঘৃণা হলো। সে আর সহ্য করতে পারল না।
ইতিমধ্যে সে অনেক ঋণের দায়ে জর্জরিত হয়ে পড়েছিল, তাই সব মিলিয়ে সে মানসিকভাবে ভেঙে পড়ল। সে ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করল তার স্ত্রীর অবস্থা কেমন আর সে কতদিন বাঁচবে। ডাক্তার জানাল স্ত্রীর অবস্থা স্থিতিশীল, তবে সুস্থ হওয়ার অর্থে নয়, বরং সে এভাবে আরও 10-12 বছর বেঁচে থাকতে পারবে। এই কথা শুনে স্বামীর মাথা যেন ঘুরে গেল। মাত্র 6 মাসের ধকল সইবার ক্ষমতাও তার ছিল না। ডাক্তার তখন তার অসহায়ত্ব বুঝে ব্যাগ থেকে খুব শক্তিশালী কিছু ব্যথানাশক ওষুধ বের করে দিল। সে বলল, যদি তোমার স্ত্রী একদিনে অতিরিক্ত মাত্রায় এই ওষুধ খেয়ে নেয় তবে তার মৃত্যু হবে খুব করুণভাবে এবং এই ওষুধের কোনো চিহ্নই শরীরে থাকবে না। ডাক্তার চলে যাওয়ার পর সেই রাতে সেই স্বামী তার স্ত্রীকে স্বাধীনতার প্রতীক হিসেবে একটি মেরু অঞ্চলের বরফের পশম বা ভাস্কর্য উপহার দিল। এরপর সে ওষুধের ক্যাপসুল খুলে পাউডারটা তার রাতের খাবারে মিশিয়ে দিল। মুখে রোম্যান্টিক পুরনো দিনের কথা বলতে বলতে স্ত্রীকে খাইয়ে দিল। কিছুক্ষণ পরই স্ত্রীর শরীরে তীব্র প্রতিক্রিয়া শুরু হলো। সে জোরে তার স্বামীর হাত চেপে ধরল, যেন প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছে। স্বামী দয়া করে তার স্ত্রীর গলা চেপে ধরে সেই খাবার বের করার চেষ্টা করল। সে নিজের প্রতি ঘৃণা আর ভালোবাসা নিয়ে পুরোপুরি ভেঙে পড়ল, কিন্তু তার সেই মানসিক অস্থিরতার মধ্যেই স্ত্রীর দিকে তার খেয়াল ছিল না। পরে যখন সে স্ত্রীকে টেনে তুলল, দেখল সেই বরফের ভাস্কর্যটা স্ত্রীর কপালে এমনভাবে ঢুকে গেছে যে একটা বড় গর্ত হয়ে গেছে। স্বামী আর্তনাদ করে উঠল। স্ত্রী দ্বিতীয়বার বড় ধরনের আঘাত পেয়ে মারা গেল এবং মাথা থেকে মগজ বাইরে বেরিয়ে এলো। স্বামী এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না, তাই সে পরামর্শ দেওয়া সেই ডাক্তারকেই ফোন করল। সে খুব উত্তেজিত হয়ে সব খুলে বলল। ডাক্তার শুনে বিরক্ত হয়ে বলল, জলদি এই লাশ সরিয়ে ফেলো, সমুদ্রে ফেলে দাও হাঙরকে খাওয়াতে, এরপর থেকে আর আমার সাথে যোগাযোগ করবে না। স্বামী তখন বাড়ির একমাত্র বক্সটা খুঁজে বের করল, কিন্তু বক্সটা বেশ ছোট ছিল। স্ত্রীর পা বক্সের বাইরে বেরিয়ে থাকছিল। এই অবস্থায় সে আর পিছু হটেনি। সে মাংস কাটার একটা ইলেকট্রিক করাত হাতে নিল। সে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করল, কিন্তু ঠিক যখন কাটতে যাবে স্ত্রী যেন ব্যথায় নড়ে উঠল। স্বামী তখন মাথা থেকে ভাস্কর্যটি টেনে বের করে তাকে পুরোপুরি হত্যা করল। এরপর রক্তে মাখামাখি স্বামী নিজের সত্তা হারিয়ে ফেলল। সে করাত দিয়ে একের পর এক কোপাতে লাগলো স্ত্রীর পায়ের ওপর। রক্ত সব জায়গায় ছড়িয়ে পড়ল। 1 ঘন্টা পর সে নিজেকে গুছিয়ে নিল, যেন কিছুই হয়নি এমন ভাব করে সে লিফটে উঠল। একজন প্রতিবেশী যখন লিফটে উঠতে চাইল, স্বামী তখন তাকে ঢুকতে না দিয়ে জোরে দরজা বন্ধ করার বাটনে চাপ দিল এবং প্রতিবেশীকে হঠাৎ এক ধাক্কা দিল। লিফট ধীরে ধীরে নিচে নামছিল, কিন্তু 8ম তলায় পৌঁছাতেই হঠাৎ এক বিকট শব্দে লিফট মাঝপথে আটকে গেল। স্বামী ভয় চিৎকার করতে লাগলো। দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। তার চিৎকার শুনে এক বয়স্ক মহিলা এসে হাজির হলো। সে পরিস্থিতি দেখে সাহায্য করার জন্য পুলিশের কাছে যাওয়ার কথা বলল। স্বামী পাগল হয়ে যাচ্ছিল। এমন সময় সে দেখল বক্স থেকে স্ত্রীর রক্ত বের হয়ে পুরো লিফট লাল করে ফেলেছে। সে পাগল হয়ে রক্ত মোছার চেষ্টা করলো। তারপর লিফটের ছাদ দিয়ে পালানোর জন্য উপরে ওঠার চেষ্টা করলো, কিন্তু ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গেল। সে রেগে গিয়ে বিয়ের আংটি খুলে ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে গালি দিল। এই হলো মৃত্যু পর্যন্ত পাশে থাকার পরিণাম। সব রাগ ঝাড়ার পর সে শুনল বক্সের ভেতর থেকে স্ত্রীর কান্নার আওয়াজ আসছে। সে খুব দুঃখিত হলো। মনে হলো যেন স্ত্রী তার কথা শুনতে পেয়েছে। হঠাৎ বক্সের লক নিজে থেকেই খুলে গেল। স্বামী স্ত্রীর নাম ধরে ডাকতে ডাকতে কাছে এগিয়ে এলো। ঠিক তখনই লিফটটা প্রচণ্ড গতিতে নিচে নামতে লাগলো। নিচতলায় নামার সময় সে কাঁচের দেওয়াল দিয়ে বাইরে তাকালো। সেখানে ঝাপসাভাবে ভেসে উঠছিল তাদের সুখী জীবনের সব স্মৃতি, পরম ভালোবাসায় একে অপরকে পাওয়ার মুহূর্তগুলো। গল্পটা শুরু হয়েছিল কত সুন্দর করে, আর শেষটা হলো কতটা ভয়াবহ। 8 ঘন্টা পর পুলিশ যখন লিফট খুলল, সেখানে রক্তে ভাসমান কোনো দৃশ্য ছিল না। কেবল স্বামী একা বসেছিল, হাতে তাদের বিয়ের অ্যালবাম নিয়ে বিড়বিড় করছিল, মৃত্যু পর্যন্ত পাশে থাকব। সে পুরোপুরি পাগল হয়ে গেছিল, কিন্তু সে তার স্ত্রীকে টুকরো টুকরো করেনি। স্ত্রীর মাথায় আঘাত লেগে মৃত্যু হওয়ার পর বাকি যা কিছু হয়েছিল তা সবই ছিল তার মনের ভ্রম। গল্পটা শেষ করার পর স্যাম বলল সেই গল্পটা পছন্দ করেনি। সে মনে করে স্বামী এমন পরিস্থিতিতে যা করেছে সবাই হয়তো তাই করত। সে নিরুপায় ছিল। দাদু উত্তর দিলেন, মানুষের উচিত তার ভাগ্যকে মেনে নেওয়া এবং মুখে যা বলবে তার সততার সাথে পালন করা। এরপর দাদু স্যামকে মাটির নিচে বা বেসমেন্টে নিয়ে গেলেন এবং মৃতদেহ নিয়ে কাজ করার শেষ ধাপ অর্থাৎ দাহ বা পোড়ানোর প্রক্রিয়া দেখালেন। ওই চুল্লির ভেতরেই ছিল সেই ছোট ছেলেটি যে মারা দিয়েছিল। যখন চুল্লিটা চালু করার সময় হলো, স্যাম দাদুকে থামিয়ে দিল। সে স্বীকার করল যে সে এখানে চাকরি করতে আসেনি, বরং সে এসেছে ওই ছোট ছেলেটির মৃতদেহ নেওয়ার জন্য। এরপর স্যাম বলতে শুরু করল সেই ছেলেটির সাথে তার সম্পর্কের গল্প। সেদিন মধ্যরাতের ঠিক আগে স্যাম বরাবরের মতো সেই বাড়িতে বাচ্চাটির দেখাশোনা করার দায়িত্ব পালন করছিল। বাচ্চাটি ঘুমিয়ে পড়ার পর সে মিউজিকের সাথে তাল মেলায়। সে নাচতে নাচতে ঘুরছিল। ঠিক সেই সময় টিভি চ্যানেলে একটা জরুরি খবর ভেসে উঠল। খবরে বলা হলো, শহরের একটা মানসিক হাসপাতাল থেকে আজ সকালে কিছু গণ্ডগোল হয়েছে। বজ্রপাতের কারণে বিদ্যুৎ চলে যাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা অকেজো হয়ে গিয়েছিল, আর তাই সব কয়েদি মিলে একসাথে বিদ্রোহ করে বসেছে। এই সুযোগে এক অতি বিপজ্জনক রোগী হাসপাতাল থেকে পালিয়ে গেছে। পুলিশ শহরবাসীকে সতর্ক করে দিল যেন রাতে সবাই অবশ্যই দরজা জানলা ভালো করে আটকে রাখে। কিন্তু ঘরের ভেতরে থাকা স্যাম খবরটা নিয়ে মোটেও মাথা ঘামালো না।
উল্টো সে দরজা খুলে বাইরে এসে কিছুক্ষণ বৃষ্টি আর বজ্রপাত দেখল। আবর্জনা ফেলার সময় সে খেয়ালই করল না পাশের একটা জানালা খোলা। কিছুক্ষণ পর সে আবার বসার ঘরে ফিরে এসে দেখল সোফায় আগে থেকেই এক অচেনা পুরুষ বসে আছে। স্যাম তাকে কিছু না বলে সাবধানতার সাথে রান্নাঘর থেকে একটা বটি নিয়ে এলো, কিন্তু ফিরে দেখল লোকটার মাথার অর্ধেকটা রক্তে মাখা। কি হয়েছে সে বুঝতে পারল না। স্যাম ভয় না পাওয়ার ভান করে একটা তোয়ালে দিয়ে তার রক্ত মুছিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করল। ঠিক তখনই একটা ফোন এলো। স্যাম খুব ভয় পেয়ে গিয়েছিল, তাই ফোনটা ধরল না, কিন্তু ভয়েস মেসেজ শুনে সে বুঝতে পারল এটা ওই বাড়ির মালিক মহিলার ফোন। মেসেজ শেষ হওয়ার সাথে সাথে ক্যামেরা ঘুরে ফ্রিজের উপর রাখা একটা ছবির দিকে চলে গেল। লোকটা খেয়াল করল ছবিতে 4 জন মানুষ আছে, আর পাশের খেলনাগুলো দেখে সে বুঝতে পারল বাড়িতে ছোট বাচ্চাও আছে। সে যেই তাকে আক্রমণ করতে যাবে ঠিক তখনই স্যাম খুব দ্রুত হাত চালিয়ে লোকটার আঙুলগুলো এক মুহূর্তের মধ্যে গ্রাইন্ডার বা মাংস কাটার মেশিনে ঢুকিয়ে দিল। মেশিনে আঙুলগুলো পিষে যখন একাকার অবস্থা, স্যাম তখন সুযোগ বুঝে আবার আঘাত করতে চাইল, কিন্তু লোকটা তার লম্বা পায়ের সুযোগ নিয়ে লাথি মেরে স্যামকে দূরে ছিটকে ফেলে দিল। মেশিন থেকে আঙুল টেনে বের করলেও সে প্রচণ্ড যন্ত্রণায় জ্ঞান হারানোর জোগাড়। তখনই আবার ফোন এলো। লোকটা ধুকতে ধুকতে গিয়ে ফোন ধরল। ব্যথায় সে ঠিকমতো কথা বলতে পারছিল না, শুধু ফোনের ওপাশে চিৎকার করে উঠল। ঠিক তখনই স্যাম পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে তাকে জাপটে ধরল। এমনকি রাগের মাথায় সে লোকটার একটা কানও কামড়ে ছিঁড়ে নিল। স্যামের এই পাগলামি দেখে মনে হচ্ছিল যেন সেই আসল পাগল যে হাসপাতাল থেকে পালিয়েছে। তবে শেষ পর্যন্ত লোকটা তার জোর খাটিয়ে স্যামকে মাটিতে আছাড় দিয়ে ফেলে দিল। এরপর সে সরাসরি ওপর তলায় বাচ্চাটার খোঁজে এগিয়ে গেল। ঘরের ভেতরে ঢুকে সে চিৎকার করতে লাগলো, কিন্তু স্যাম বুঝতে পেরেছিল বাচ্চাটা আগে ভাগেই লুকিয়ে পড়েছে, তাই খুনি তাকে খুঁজে পাচ্ছিল না। কিন্তু স্যামের এক চাউনিতেই লোকটা বুঝে ফেলল বাচ্চাটা কোথায়। দেওয়ালে লেখা ছিল লোগানের দুর্গ, অর্থাৎ বাচ্চাটা তার গোপন আস্তানায় লুকিয়ে আছে। লোকটা শয়তানি হাসি হাসল, আর স্যামও জানত এই লড়াই অনিবার্য। স্যাম লোহা দিয়ে তৈরি একটা লাঠি নিয়ে আক্রমণ শুরু করল। একটা সুপারম্যানের মতো লাফ দিয়ে ঘুষি মারল, কিন্তু লোকটা সহজেই সেগুলো এড়িয়ে গেল। এরপর স্যাম নিজেই লোকটার ঘুষির আঘাতে অচেতন হওয়ার উপক্রম হলো। তবে এখানেই সব শেষ হয়নি। স্যাম শেষ সম্বল হিসাবে একটা টিভি টেনে নিয়ে লোকটার মুখের ওপর আছাড় মারল, আর তাতেই লোকটার ইহলীলা সাঙ্গ হলো। বাড়ির মালিক দম্পতি যখন বাসায় ফিরে এলো, দেখল সব শান্ত। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে সব লণ্ডভণ্ড জিনিস। বাতাসে পোড়া মাংসের একটা গন্ধ পাওয়া যাচ্ছিল। বাড়ির মালিক প্রথমে মেঝেতে পড়ে থাকা লাশটার দিকে তাকালো। টিভির ভারী অংশটা সরিয়ে অনেকক্ষণ দেখার পর সে অবাক হয়ে দেখল লাশটা আসলে তাদের গৃহকর্মীর। আসল রহস্য হল স্যাম আসলে একজন পুরুষ। ফ্রিজের অপর ছোট বাচ্চাটার আঁকা ছবি দেখলেই তা বোঝা যায়। ঠিক তখনই টিভিতে খবর দেওয়া হলো যে পুলিশ নিশ্চিত হয়েছে সেই পালানো পাগল রোগী আর কেউ নয়, এই বাড়িতে নিজেকে স্যাম বলে পরিচয় দেওয়া ওই তরুণী। তার আসল নাম শার্লট, যাকে স্থানীয়রা ডেন্টাল ফেইরি বা দাঁত উপড়ানো সিরিয়াল কিলার বলে ডাকত। আগে 12টি হত্যার দায়ে তার সাজা হয়েছিল। আর এই মাইক্রোওয়েভে গন্ডগোল পাওয়া চশমা পরা যে লোকটি, সে হলো আগের 3টা গল্পের সেই ভণ্ড ডাক্তার। প্রথম গল্পে সে মহিলা চোরের সাথে ফ্ল্যাট করেছিল, যেটা ছিল বিবাহিত জীবনে পরকীয়া। দ্বিতীয় গল্পে সে অর্ডের মাধ্যমে হাসপাতালে এমন কিছু করেছিল যার জন্য তার সার্জারির লাইসেন্স বাতিল হয়ে গিয়েছিল। আর তৃতীয় গল্পে সে ওই দাড়িওয়ালা লোকটিকে তার স্ত্রীকে মেরে লাশ ফেলে দেওয়ার বুদ্ধি দিয়েছিল। তার পাপের শেষ নেই, তাই যেমন কর্ম তেমন ফল। এই নীতি অনুযায়ী যখন ডাক্তার গন্ধ সুখে মাইক্রোওয়েভ খুলল, দেখল তার নিজের ছেলেটা দাঁত উপড়ানো খুনি ডেন্টাল ফেইরির হাতে পুড়ে একদম কাবাব হয়ে গেছে। দাঁত উপড়ানো খুনির এই গল্প শুনে শ্মশানের সেই দাদু একটুও ভয় পেলেন না, বরং শান্তভাবে জিজ্ঞেস করলেন খুনি আবার এখানে ফিরে এলো কেন। আসলে খুনি যেকেই মারে তার শরীর থেকে একটা করে দাঁত তুলে নিয়ে যাওয়া তার এক বিকৃত নেশা। গতবার তাড়াহুড়োর কারণে সে তার সেই ট্রফি বা দাঁত নিতে পারেনি, আর সেটাই ছিল শ্মশানে আসার মূল কারণ। হত্যার প্রমাণ মুছে ফেলতে সে দাদুর পেটেও ছুরি ঢুকিয়ে দিল, আর বলতে লাগলো বাস্তবে কোনো ভালো বা মন্দ কাজের ফল বলে কিছু নেই, কারণ শেষ পর্যন্ত খারাপরাই জেতে। কিন্তু এবার খুনি ভুল জায়গায় পা দিয়েছে। সে দরজা দিয়ে বের হওয়ার ঠিক আগে শুনতে পেল পেছনের দাদু হাসছেন। হাসা শেষ করে দাদু কোনো আঘাত ছাড়াই উঠে দাঁড়ালেন। পেট থেকে হলুদ রঙের তরল বের হচ্ছে, যা রক্ত নয়। বোঝাই যাচ্ছে দাদু আসলে সাধারণ কোনো মানুষ নন। তিনি খুব খুশি হয়ে খুনিকে বললেন, এখন থেকে এই কাজটা তোমার। খুনি ভয় পেয়ে চারদিকে দৌড়াতে লাগলো, কিন্তু যেখানেই যায় ঘুরে ফিরে সে আবার একই জায়গায় ফিরে আসে। আসলে চুক্তিতে সই করার মুহূর্ত থেকেই সে এই শ্মশানের অংশ হয়ে গেছে। দৌড়াতে দৌড়াতে সে একটা লাইব্রেরিতে ঢুকে পড়ল। একই সাথে শেলফ থেকে 12টি বই নিচে পড়ে গেল, আর এই প্রতিটি বইয়ে ছিল তার করা 12টি খুনের ঘটনা। সে ভয় কুঁকড়ে গেল।
কারণ ওই বইগুলো থেকে তার হাতে পুড়ে মারা যাওয়া বাচ্চাগুলো বের হয়ে আসতে লাগলো। তারা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে খুনিকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। খুনির করুণ আহাজার শেষ হলে দাদু তাকে আবার অপারেশন টেবিলে নিয়ে এলেন। এক এক করে তার শরীর আবার সেলাই করে দিলেন। এরপর দাদু শ্মশানের দরজা খুলে দিলেন। মেঝেতে প্রথমবার সূর্যের আলো পড়েছিল। দাদু লাঠিতে ভর দিয়ে সেটা পরীক্ষা করে ধীরে ধীরে বেরিয়ে গেলেন। কিন্তু কয়েক ধাপ নামার পর তিনি অস্বস্তি বোধ করতে লাগলেন। তার শরীর মুহূর্তের মধ্যে শুকিয়ে ছাই হয়ে গেল। কয়েকশো বছর ধরে শ্মশানে বন্দী থাকার কারণে তিনি হয়তো মুক্ত হতে চেয়েছিলেন, কিন্তু তার এই দেহটা এই পৃথিবীর জন্য আর অবশিষ্ট ছিল না। দাদুর মৃত্যুর সাথে সাথে শ্মশানের পরবর্তী মালিক হিসাবে অপারেশন টেবিল থেকে খুনি জেগে উঠল। তার শরীর এখন সেলাইয়ের দাগে ভর্তি। সে জানে না তাকে এই কুৎসিত শরীর নিয়ে শ্মশানে কত শত বছর কাটাতে হবে। গল্পের শেষে খবরের কাগজ দিয়ে যাওয়া সেই রেড রাইডিং হুড আবারও শ্মশানে এলো, সম্ভবত তার ক্যামেরাটা নিতে। সে ভেতরে পা রাখল ঠিকই, কিন্তু সম্ভবত আর কোনোদিন বেরিয়ে আসতে পারবে না। Make dinner.